স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত সমাধিক। গান্ধীর 25 বছর আগে ভারত উপমহাদেশের সর্বপ্রথম লালনকে মহাত্মা উপাধি দেয়া হয়। লালন একাধারে আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সব ধরনের জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। লালনকে নিয়ে আজকের মানচিত্রের আয়োজন। আলোচনার বিষয় মানবতাবাদী লালনের দর্শন ও গান। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন লালন গবেষক ডক্টর এ.কে.এম. আজাদুর রহমান এবং আছেন লালন সঙ্গীত শিল্পী মামুন শাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা। মামুন শাহের সাথে আরও অনেকে আছেন, আমরা আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্র আমরা গান দিয়ে শুরু করতে চাই। মামুন শাহ যদি আমাদেরকে গান গেয়ে শোনান, একটা গানের স্থায়ী ও প্রথম অন্তরা যদি শোনান। জি, জয়গুরু আলেক শাহী। আমি মামুন শাহ, মহাত্মা লালন ফকিরের অনুগত ভক্ত। আজকে আমি কুষ্টিয়ার সুনামধন্য সংগঠন ভাবনগর, সেই ভাবনগরের পরিচালক আমার বন্ধু হাবিবুর রহমান ঢালি, উনি একজন দোতারার ওস্তাদ শিল্পী। আমার হারমোনিয়ামে আছেন সরোয়ার শাহ, উনি একজন ওস্তাদ সমতুল্য। আমি মামুন শাহ, সবাইকে শুভেচ্ছা। মহাত্মা লালন ফকিরের একটি কালাম আপনাদের শোনাচ্ছি। আরে লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন করে সার লীলা বুঝবে খ্যাপা, কেমন করে লীলার যার নাই রে সীমা, লীলার যার নাই রে সীমা, কোন ছলে কোন রূপ সে ধরে, কোন ছলে কোন রূপ সে ধরে, কেমন করে সার লীলা বুঝবে খ্যাপা, কেমন করে সার লীলা বুঝবে খ্যাপা, কেমন করে। अपने घर अपने घरी अपने करेन रस चुरी, घरे घरे अपने घर अपने घरी अपने करेन रस चुरी, घरे घरे আপনি করেন ম্যাজিস্ট্রি,
নারী আপন পায়ের বেড়ি পরে, আপন পায়ের বেড়ি পরে কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে। জি, আমরা লালন শাহর গান শুনছিলাম। আমরা একটু আলোচনাও করতে চাই। আমরা ডক্টর A.K. মাজাদুর রহমান, লালন গবেষক, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে অ্যালেন গিন্সবার্গের মতো একজন মানুষ, একজন খ্যাতনামা মানুষ লালনকে নিয়ে কবিতা লিখেছেন। এইটুকু তো আমরা বুঝতে পারি যে হচ্ছে লালনের বিস্তার প্রভাব কত দূর পর্যন্ত গিয়েছিল। আপনার কাছে যদি একটু শুনিয়ে যাই, মানবতাবাদী সাধক লালনের গান নিয়ে যতটা চর্চা হয়, তার জীবন দর্শন নিয়ে ততখানি চর্চা হয় কিনা? আপনাকে ধন্যবাদ। মনে হয় শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে সাঁইজির ব্যাপারটা হচ্ছে, ওনার গানকে কিন্তু বাউলরা জ্ঞান বলেন, কেমন, এবং অনেক ক্ষেত্রে কালাম গানের যে গুলোর একটা মানে এবং লালনের একটা আকাঙ্ক্ষা, লালন সাঁইজির একটা আকাঙ্ক্ষা এই গানের ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে। তিনি আসলে যেটা চেয়েছিলেন যে পাত, বর্ণ, বংশ, বাস্তুভিটার সমস্ত কিছুকে মানুষের মানে মিছিলে বা মানুষের মর্যাদা তার আলটিমেট ছিল যে কবে দুজন হবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহির। তিনি যতগুলো গান আসলে গেয়েছেন বা তিনি অন্যরা লিখেছেন, সেই গানের ভিতরে কিন্তু বারবার মানুষের কথাটা তুলে ধরেছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হাত। আবার দেখুন, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি হবে মানুষ গুরু নিষ্ঠা। বুঝাতে চেয়েছেন যে আসলে সবার উপরে মানুষ সত্য। এই যে আমাদের ভিতরে বিদ্বেষ, হানাহানি, পরস্পর হিংসা এবং এই যে বিভিন্ন দেশে যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে মানুষের যে বিভেদ, পার্থক্য, ধনী গরিব, এই সমস্ত কিছুকে যদি এক জায়গায় এনে দাঁড় করানো যায়, মানুষের কাতারে সবাইকে দাঁড় করানো যায়, তাহলে আমরা একটা সুন্দর, একটা সহজ সমাজ পাবো এবং যেখানে সকলের ঠাঁই হবে এবং যেখানে সকলেই আমরা ভালো থাকবো। জি, লালনের এই যে জীবন দর্শনটা আপনি জানিয়ে বললেন, এই জীবন দর্শন সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে বা সাধারণ মানুষ লালনের এই জীবন দর্শন সম্পর্কে কতটা জানে? তারা নিশ্চিত জানে। আপনি জেনে অবাক হবেন বা দেখে অবাক হবেন, লালনের গান বা বাউল গান কিন্তু সাধারণ মানুষের সমাজেই প্রচলিত। আপনি দেখেন, যিনি বাউল এসেছেন বা যাদের ছবি আপনারা দেখাচ্ছেন, তারা কিন্তু এই খুবই সাধারণ মানুষ, খুবই দেহাতি মানুষ। তারা কোনো খুব উচ্চশিক্ষিত, খুবই প্রতিষ্ঠিত সমাজের কেউ তা কিন্তু নয়। লালনের গানের একটা মিরাকিউলাস ব্যাপার আছে, একটা জাদুর ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি সহজ কথায় জীবনের মানে দিয়েছেন। এবং আরেকটা দারুণ ব্যাপার আছে, সেটা হলো ওগুলোকে যদি আমি কবিতাও হিসেব করি, কিন্তু প্রত্যেকটা কবিতার ভিতরে সুর দেয়া যায় এবং সেটা গান হয় এবং তার একটা গভীরতর মানে আছে। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, যে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। এই যে খাঁচা একটা শব্দ গ্রামের মানুষ জানে, আমি জানি, অচিন বুঝি, পাখি বুঝি, কেমনে আসে যায় সেটাও আমরা বুঝি যে কিভাবে যাতায়াত করে। এই যে আত্মাকে নিয়ে এত সহজ করে বলবার যে ক্ষমতা, এই বাংলায় আর কোনো কবি কাছ থেকে আমরা পাইনি। পাশাপাশি যেটা বললাম, যেটা আশ্চর্য লাগে, আপনি তার প্রত্যেকটা গানে সুর বসালে সেটা গান হয়, প্রত্যেকটা কবিতায় সুর বসালে সেটা গান। সুতরাং এটি কিন্তু প্রান্তিক মানুষেরা গ্রহণ করেছে, বরং উচ্চবর্ণের মানুষ যারা 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 এই যে একটা গান আছে যে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলেতে হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকেই ছাড়বে না। তৎকালীন সময়ের যে 4টা ক্লাস, এটা কিন্তু বলে উনি বলেছে যে তোমাদের তো খারাপ লাগা উচিত, তোমরা কিন্তু একটা নদীর পানিতে সূচিকর্ম করছো, তাতে তো আমার রুচি হচ্ছে না, তাও কি তোমরা বোঝো না যে আসলে আমরা সবাই এক মানুষ, তোমাদের বানানো এটা। উনি ওনার আকাঙ্ক্ষাটাই এরকম ছিল, সারা জীবন উনি এটাই লালন করেছেন। যেহেতু ওই সময়ের সমাজ তখনও ব্রাহ্মণ্য শাসিত, উচ্চ শ্রেণী শাসিত, ফলে তিনাকে অনেক ভনিতা তুলে এই গানগুলো গাইতে হয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে ধর্মের ভয়ে, সমাজের ভয়ে, উচ্চবিত্তের ভয়ে
তিনি অনেক ভূমিকা তুলে গানগুলো লিখেছেন, কিন্তু বাউলরা এর অর্থ জান, বাউলরা সাধারণ মানুষ। জি ডক্টর আজাদুর রহমান, এই যে গানের ভিতরে বিভিন্ন রূপকের ব্যবহার করা, রূপক দিয়ে পুরো গানটাই শেষ করে ফেলে, যে রূপকের ব্যবহার, এটা নিয়ে আপনার কাছ থেকে আমি শুনবো। একটা ছোট বিরতি নিতে হবে, বিরতির পরে এসে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আজ আলোচনা করছি মানবতাবাদী লালনের দর্শন ও গান এই প্রসঙ্গ নিয়ে। আলোচনায় যুক্ত আছেন লালন গবেষক ডক্টর এ কে এম আজাদুর রহমান এবং আছেন আরেকজন সঙ্গীত শিল্পী, লালন সঙ্গীত শিল্পী সারওয়ার শাহ। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু ডক্টর আজাদুর রহমান আপনার কাছে শুরুতে আসতে চাই। বিরতির আগে যেটা নিয়ে বলছিলাম আপনাকে, যে লালনের গানে আমরা প্রচুর রূপকের ব্যবহার দেখি, এইটা সরাসরি না বলে কেন এত রূপকের ব্যবহার, এটা একটা ব্যাপার জানতে চাই। আরেকটা ব্যাপার জানতে চাই যে এই এত রূপকের ব্যবহার লালনের গানকে কিভাবে ভিন্ন মাত্রা দিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে লালনের যে সাধনা, এটা কিন্তু গুহ্য সাধনা, কেমন বাউলদের মধ্যে সীমাবদ্ধ। কারণ এমন কিছু কথা আছে যে কথা বললে সমসাময়িক লোকেরা তাকে আক্রমণ করে বসবে, ফলে তিনি ইচ্ছে করেই অনেক রূপকের আশ্রয় নিয়েছেন। কিন্তু বাউলদের কাছে এটা পানির মতো পরিষ্কার। যেমন ধরুন, আটকুঠুরি নয় দরজা, একটা প্রায় আমরা এটা শুনি যে মধ্যে মধ্যে ঝরকা কাটা। এই যে আপনাকে শুধু নয় দরজার কথাটা বলি, আমার দুইটা মানে আমার শরীর থেকে 9টা দরজা আছে, দেখেন, 2টা চোখ, 2টা কান, 4টা নাকের 2টা ফুটা, 6টা, 7টার নিচের দিকে 2টা আছে। আবার আরেক গানে আছে মানে 9.5 দরজা তারি। এটাও যে আমি আপনাকে খোলাসা করে বলবো সেই সুযোগটা হয়তো নয়, তবে এখানে নারী পুরুষ যুক্ত হবে, শুধু একটু ইঙ্গিত দিলাম। ফলে কিছু কিছু কথা আছে যেগুলো শুনলে মানুষের বিভ্রান্ত বা মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু কথাগুলো সত্য। তিনি সেটা করার জন্য, যেমন ধরুন, এই যে এক আয়না শব্দ নিয়ে তিনি কত খেলেছেন, আয়না মহল, আরশিনগর, মন তুমি পারাহীন দর্পণ, সদর কোঠা। আবার দেখেন, নবী তত্ত্বের গান গেয়েছেন যে রূপ কাষ্ঠেরও নৌকা খানি নাই ডোবার ভয়, মানে রূপ কাষ্ঠের নৌকাটাকে উনি একটা ছবি করে ফেলেছেন। হ্যাঁ, আবার দেখুন, সেই সময়ে ব্রাহ্মণ্যবাদী সমাজ তখনও ক্রিয়াশীল ছিল, এবং লালনের একটা গানের ভিতরে 3 ধরনের ব্যাখ্যা আছে। আপনার রাজনৈতিক ব্যাখ্যা, দেহতাত্ত্বিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক ব্যাখ্যা। আমি একটু ইঙ্গিত দেই, সেটা যেমন ধরুন যে 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। এই যে 3 জন পাগল বলছে যে এরা পাগলামি করেছে, এরা মূলত ব্রাহ্মণ, এবং নদে মানে নদিয়া জেলায়, কুষ্টিয়া পরবর্তী যে ভারতের ভিতরে নদিয়া জেলায় কিন্তু নিমাইয়ের জন্ম, কেমন। এবং গানের শেষে বলেছে যে পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে, মানে এই নামগুলো যদি ডিরেক্টলি মানে পুরো নামটা বলি তাহলে সে ভয় পাচ্ছে, সেজন্য সে বলেছে ভনিতা দিয়ে, চৈতে নিতে অদয় পাগল নাম ধরেছে। মানে চৈতে বুঝে নিতে হবে চৈতন্যদেব, অদয় মানে অদ্বৈত ঠাকুর, এবং নিত্য মানে নিত্যানন্দ মহাপ্রভু। কিন্তু ওই সময় বললে এটা সমাজে উনি টিকতে পারতেন না, সেই কারণেই সাধুরা কিন্তু জানে কি বলেছে। এবং এই গানের ভিতরে দেহতাত্ত্বিক, এই গেল রাজনৈতিক ব্যাখ্যা। দেহতাত্ত্বিক একটা ব্যাপার আছে এই গানের ভিতরে, দেখবেন যে একটা নারকোলের মালা, তাতে জল তোলা ফেলা করং ঘষে। কোথায় এসব কথাবার্তা, কোথায় নারকোলের মালা। এবং মানে আমি যেটা বলতে চাই সেটা যখন সরাসরি বলতে পারছি না, তখনই আমি রূপক ব্যবহার করছি, এবং তারপরেও বলছি। অসংখ্য ধন্যবাদ জি ডক্টর আজাদুর রহমান। জি ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সময় খুব কম, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করতে চাই। তার আগে আমি একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন, আমরা একটু গান শুনবো। আমি সারওয়ার শাহকে অনুরোধ করব আমাদেরকে যদি আপনি একটা গান শোনান আবারও। তারে ধরিতে পারিলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় তারে ধরিতে পারিলে মন বেড়ি ধরিতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়
খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়।